আরে তোর আসতে এতক্ষণ লাগলো কে? কি করবো বুঝলু ভাই, নবীনগর থেকে সাভার আসতে 3 ঘন্টা, সাভার থেকে মিরপুর আসতে 3 ঘন্টা, 6 ঘন্টা লেগে গেছে। কি যে ট্রাফিক জ্যাম বুঝলু ভাই, অনেক আশা নিয়ে শহরে আসছি। তুমি একটা ব্যবস্থা করে দিও ভাই। শোনা রে, এই শহরে কেউ কারো ব্যবস্থা করে দেয় না। যার যার ব্যবস্থা তার তার করে নয়। আমার এই নিজের চলে যা দেখছি, বহুত মানুষ আছে পকেট ভরা নিয়ে আইসে ঢাকা গিয়েছে খালি পকেট, আবার খালি পকেটের তাইছে পকেট ভরে নিয়ে গেছে। এটাই নিয়তির খেলা, কারণ আল্লাহ আসল করে আর বাকি তোমার চেষ্টা। বুঝলু ভাই, পকেট ভরতে চাই না, পরিবারের পাশে থাকতে চাই, পড়ালেখাটা ঠিক মতো করতে চাই, আর যদি সম্ভব হয় এবারে বিশেষ পরীক্ষাটা দিতে চাই। তোর নিয়ত ভালো আছে, বিশেষ টিশেষ যাই দিস যা, আগে আত্মুখ দিয়ে আয়, তারপরে বিশেষ দিছে যা। আমার মেয়ে ক্লাস 4-এ পড়ে, ওর অলরেডি 3টা টিচার আছে, তবে ম্যাথের যে টিচারটা সেই দাঁড়িয়ে ভালো পড়াচ্ছে না। ফাইনাল এক্সামে ও ম্যাথে 100-তে 96 পেয়েছে। ভাবতে পারে 4 নাম্বার কম, সেজন্য ওনাকে বাদ দিয়ে দিয়েছি। জি, বুঝতে পেরেছি। আপনার মেয়ে এখন কোথায় আছে? ওর রুমে লেখাপড়া হচ্ছে। কিন্তু টিচার, স্কুল, এরপর নিজের পড়ালেখা, আপনার মেয়ে খেলাধুলোর সময় পায় কখন? একটা ছোট মানুষের তো মানসিক বিকাশ হওয়ার জন্য খেলাধুলো করা খুব প্রয়োজন। আর খেলাধুলা, তবে হ্যাঁ মাঝে মধ্যে মোবাইলে গেমস খেলে, এই আর কি। আর এখন যে পড়ালেখার যে চাপ, খেলাধুলার সময় কই। আচ্ছা যাই হোক, আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথে মাস্টার্স করেছেন? যে আমি কেশবপুর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান অনার্স করেছি। তবে স্টুডেন্ট পড়ানোর অভ্যাস আমার আছে। আমাদের এলাকায় পথকলি কোচিং সেন্টারে আমি ক্লাস 9-10 স্টুডেন্টদেরকে ম্যাথ করাই। বলেন কি, আপনি ম্যাথের স্টুডেন্ট না? জি না। স্যার কি মাথা ঠিক আছে? আমি আমার মেয়েকে রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট দিয়ে পড়াবো। আমার মেয়ের জন্য ম্যাথের টিচার দরকার, কোনো রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট দিয়ে আমি আমার মেয়েকে পড়াবো না। আপনি প্লিজ আসতে পারেন। কিন্তু ম্যাম, আমি তো 4th গ্রেডের ম্যাথ করাতে পারবো। আপনি প্লিজ আসেন, আমি সোহাগ স্যারের সাথে কথা বলে নিব। বাবা 2 দিন ধরে কিছু খাই না রে বাবা, কিছু টাকা দে না, খাবো। আচ্ছা, আমিও না খাওয়া। আচ্ছা, এই 50 টাকাই আছে, চলেন দুজনে মিলে কিছু খাই। আমি আর আপনি। হ্যাঁ। মানে কি অদ্ভুত না, নিজের কাছে টাকা নাই অথচ অন্য আরেকটা মানুষকে নিয়ে যাচ্ছে খাওয়ানোর জন্য। খুবই অবাক হলাম। চল যাই। কি রে, একটু হতাশা মনে হতেছে? বুঝলো ভাই, হতাশ না হয়ে কি করবো? টিউশনিও পাইতেছি না, পাইলে নিজের যোগ্য প্রমাণ করতে পারতেছি। স্বাভাবিক না, যে শহরে ছাত্রতে শিক্ষক বেশি, এই সমস্যা তো নেই। আচ্ছা তাহলে তুই কি করবি, দেশে চলে যাবি? হ্যাঁ তাহলে যা। আমাদের লাগে কোনো চিন্তা করিস না। আর একটা কথা মনে রাখিস, খালাম আকার যত্ন এটা রাখুন না কেন, সূর্যের আলো দেখা যায়, তুই একদিন সূর্যের আলো জ্বালাবি। মা, তোমার শরীরটা তো ভালো না, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো। তোমার কথা আমার সবসময় মনে থাকে। বাজান রে, এই যে মায়ের মন কয়, তুই অনেক বড় রে বাবা, অনেক বড় রে। মাই ঠিক কইছে ভাইজান, তোমার এখানে অনেক বড় মামলা, যাতে আমগো গ্রামের সবাই কয় দেখ গবরে পদ্ম ফুটছে। সেই ফুলের সুবাতাস যেন আমার গ্রামের সব মানুষে পায়। আমিও গর্বে বুক ফুলে এত বলতে পারি আমার ফোন অনেক বড় হয়েছে। হ্যাঁ বাবা। বাবা, তুমি কখনো আমাদের অভাব বুঝতে দাও না। তুমি আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ। তোমার জন্য হইলেও আমরা বড় হইতেই হইব। শুধু দোয়া করো। আসি আমি। বাজান তুমি সরকারে থাকি। বাসের সময় হয়ে গেছে। কানতেছো কেন বাবা? পুরো সারা তো জীবনে পুরো থাকি নাই রে বাবা, আমি সেই জন্য কানতেছি তুই বড় রেগি নেয়ার লাগিয়া বড় শহরে যাইতেছিস। আমি কি পারবো বাবা? কেন পারবি না? অবশ্যই পারবি। এটা কথা মনে রাখবি, তুই যেখানেই থাকিস না কেন বাপের ছায়া তোর সাথেই থাকবি। ভয় লাগে? ভয়ের কিছু নেই। আমি সারাটা জীবন মানুষের জমি নিয়ে বর্গা ফিরে খাইছি, কোনোদিন লেখাপড়া শিখি নাই। তোর দাদাও চাষবাস করে সংসার চালাইছে, আর তুই আজ বড় শহরে যাইতেছিস বড় ডিগ্রি নিতে। কোনো ভয় পাবি না বাবা, যত ভয় পাবি পিছিয়ে যাবি, সাহস করবি, আগায় যাবি। হ্যাঁ বাবা, তুমি আমার সাথে বাস স্ট্যান্ডে যাও না, আমার খারাপ লাগবে। তুমি আমার এই হেলিয়ে বিদায় দাও। না ভাই, গ্রামে ফিরে যাবো না ভাই। শহরে আমি কিছু করতেছি, নিজের প্রমাণ করতেছি ভাই। কি কব, আমার এই যে আমাকে রান্নাতে থাকতো, হ্যাঁ যার বেড়ে তুই ঘুমালি, এই সালের চাকরি নেই। এই চাকরিটা তোর পুরো বাড়ি সিকিউরিটি গার্ডের চাকরি না। আমার কথা হলো সিকিউরিটি গার্ডের চাকরি করে কি তুই পড়াশোনা করে পারবি? ভাই, সিকিউরিটি গার্ডতে আমি রাজি আছি। এই চাকরিটা আমার খুব দরকার, তাহলে আমি পড়াশোনাটাও চালাতে পারবো ভাই। তাহলে তো হয়েছে, দুই ভাই মিলে 22,000 টাকা পাবো, বোনাস তো আছেই। হ্যাঁ তাহলে তুই পড়াশোনা করতে পারবি, টাকা পয়সা কোনো সমস্যা হবে না। পোশাক আশাক দেয়, সাইজ না মিললেও পোশাক আশাকের টাকা লাগে না। ঠিক আছে, আমি করতে রাজি আছি। আচ্ছা তাহলে তোর চাকরি ফাইনাল।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে পরশু আমার কলেজের সামনে দেখেছিলাম না? আপনি পড়াশোনা করেন নাকি? জি ম্যাডাম। ও কোন সাবজেক্ট? ম্যাডাম আমি ওই বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স। আচ্ছা, আপনাকে যেখানে দেখেছিলাম আমিও ওই কলেজের শিক্ষার্থী, বাংলা দ্বিতীয় বর্ষের ছাত্র। ম্যাডাম তারা তো খুবই ভালো। আমি আপনার কলেজের জুনিয়র, আমাকে ম্যাডাম বলতে হবে না। আমার নাম তিথি, আমাকে নাম ধরে ডাকবেন, ঠিক আছে? আপনার নাম কি? ম্যাডাম আমার নাম শফিক, শফিক কিবরিয়া। আসসালামু আলাইকুম। আপনাকে না বলেছি আমাকে ম্যাডাম বলবেন না, আমাকে তিথি বলে ডাকবেন। জি তিথি ম্যাডাম, কি বলবেন বলেন। তিথি ম্যাডাম না, তিথি। জি তিথি, কি বলবেন বলেন। আমার ছোট বোনটা ক্লাস 9-এ পড়ে, ওর জন্য টিচার খুঁজছিলাম। আপনি কি ওকে পড়াতে পারবেন? অবশ্যই পারবো, আমি তো টিউশনই করছিলাম। যাক, তাহলে তো ভালোই হলো। আজকে থেকে শুরু করে দেন, বাকি কথা বাসায় হবে। আর আমার বোন কিন্তু ক্লাস 9-এ পড়ে, 9-এর ইংরেজি পড়াতে পারবেন? ম্যাডাম আমি ক্লাস 9-এর সব সাবজেক্ট পড়াতে পারবো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আপনার উপর ভরসা করলাম, কিন্তু আমাকে তিথি বলে বলতে হবে আর তুমি করে বলতে হবে। জি আমি চেষ্টা করব। ঠিক আছে। Informal emails can be different type depending of the purposes. However, the most common features of informal emails are: number 1, you should write the email address carefully. Number 2, just write the subject of your email. স্যার আপনি তো খুব সুন্দর ইংরেজি পড়েন। তোমার বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না স্যার, আমি বুঝতে পারছি। আচ্ছা স্যার, একটা কথা শুনবেন। বলো। আমার আপু না ইংরেজিতে খুব দুর্বল, আপুকে একটু ইংরেজি পড়াবেন। আচ্ছা তুমি এখন পড়ো, তোমার আপুরটা পরে দাও। একটু পড়ান স্যার প্লিজ, আপু আসুক। কি হোম পাকনামি হচ্ছে না? ও তো অনেক দুষ্ট, আপনাকে নিশ্চয়ই অনেক বিরক্ত হচ্ছে। জি না, আমাকে বিরক্ত করছে না। থ্যাংক ইউ। তো ইনফর্মাল ইমেল, ইনফর্মাল ইমেলস আর মোস্টলি ইউজড ইন সোশ্যাল কমিউনিকেশন লাইক কমিউনিকেটিং উইথ ফ্রেন্ড। অনেকক্ষণ ধরে তো না না বলছেন, এখন আমি আপনাকে একটা শার্ট গিফট করবো, সেটা আপনাকে নিতেই হবে। আপনি আমাকে গিফট দিতে চাচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে গিফট দিতে পারবো না। আমার তো কোনো গিফটের প্রয়োজনই নেই। আপনি ভাইবাতে চান্স পেলে আমার সব থেকে ভালো গিফটটা পাওয়া হয়ে যাবে। আর আপনি যেহেতু ভাইবাতে যাবেন, আই থিঙ্ক আপনাকে হোয়াইটটাতে বেশি ভালো লাগবে, তাই না? ও, আপনাকে একটা কথা বলার ছিল। জি বলেন। না থাক, এখন না বলি। যে কথাটা বলার জন্য 1.5 বছর যাবত অপেক্ষা করেছি, সেটা পরেই বলি। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখে তোমার সঙ্গে আমার ব্যক্তিগত কিছু কথা ছিল। জি বলেন স্যার। ব্যক্তিগত মানে বুঝো তো? স্যার স্যার আমার কোনো ভুল কি হয়েছে নাকি স্যার? ভুল তুমি করনি, ভুল করেছে তোমার এলাকার ছোট ভাই কিবরিয়া। স্যার কি ভুল করছে স্যার? অমর বেটে নিয়ে আমি আর বলতে পারছি না, তাকে জানিয়ে দিও কোথায় কিভাবে চলতে হয় সেটা যেন সে আগে শিখে নেয়। শুধুমাত্র আমার মেয়ের মান সম্মানের দিকে তাকিয়ে আর আমার মান সম্মানের দিকে তাকিয়ে আমি এই মুহূর্তে ওকে কিছু বলছি না। আমি চাইলেই আজকে এই বাড়িওয়ালাকে বলে ওর চাকরিটা আমি নট করে দিতে পারি, কিন্তু আমি সেটা করছি না। স্যার সে বলে ফেলেন না, একটা কথা কই স্যার, বয়স কম তো স্যার, আর ছেলেটা খুবই মেধাবী, তার মধ্যে ক্ষতি টতি না হয় স্যার, একটু দেখেন স্যার। শুধুমাত্র তোমার দিকে তাকিয়ে আমি কিছু বলছি না, কিন্তু তুমি বিষয়টা যদি হ্যান্ডেল না করতে পারো আমাকে অবশ্যই হ্যান্ডেল করতে হবে। না অবশ্যই স্যার, আমি নিজে এটার ব্যবস্থা নিতেছি, আপনি কোনো চিন্তা করেন না। একটা কথা জানিয়ে দেবে ওকে, জানো আমার বাড়ি আশপাশে কিংবা এলাকা সীমানায় না যেন না দেখি। বুঝলো ভাই, কি এমন গোপন কথা যে আমার টাকা লাগলো? আজকে তো তোর চাকরিও নাই, টিউশনই নাই, এই বাসাও থাকতে পারবি শেষ। কিন্তু বুঝলো ভাই, আমার অপরাধটা কি? তুই কি? তুই একটা দারোয়ান, তোর বাপ এখনো মানসির জমি নিয়ে বর্গা চাষ করে, আর এই বিল্ডিং এর ফ্ল্যাটের মালিকের মেয়ের সাথে যাও তুমি শপিং করবেন না? ফালতু কানকার। আরে তো কই যে এটা কত বড়, হ্যাঁ? তুই ডিগ্রি দিবে রাখিস না? আমাদের গ্রামে একটা ডিগ্রি পাস করে আর তুই বিসিএসে টিকছিস। 14 গ্রামে এরকম একজন আছে নাই? আর এই জায়গায় তুই বিসিএসে টিকছিস। তোর বাবার কথা ভাবছিস, তোর মার কথা ভাবছিস, একটাবার জন্য কি গ্রামবাসীর কথা ভাবছিস? এখন যদি তোর কোনো ক্ষতি হয়, এটা দায়ভার কার? হ্যাঁ, কার দায়ভার কার? তুমি কোনো চিন্তা করে না বুঝলো, আমি এই বাসা ছেড়ে চলে যাবো। তোমার চোখের সামনে কখন করতে চাই না বুঝলো। হ্যাঁ, অপরাধ করছিস না? চলে তো যাবি, যা চলে যা, তোর চোখ যেদিক যায় তুই চলে যা। বাইরে তোর যে লক্ষ্য, এই লক্ষ্যের কোনো জায়গায় তোর ইচ্ছা শোনা। দেখ তোর দিকে কিন্তু মেলা মানুষ, আমাদের পুরা গ্রামের লোক টাকা রয়েছে, তোর কি যে সব নিয়ে ঢাকা আসছিস ওই সব ঠিক করে। নিজের যত্ন নেবেন, খাওয়া দাওয়া করবেন ঠিক মতো। সবসময় তো আর শুধু পড়ালেখা করলেই হবে না। আজকের পরে আপনার সাথে আমার আর দেখা হবে না। 18 তারিখ আমার বিয়ের দিনে হাজবেন্ডের সাথে জানি চলে যাব। আপনার বিজনেসের ভাইবার রেজাল্টটা দিলে যদি আপনি টিকে যান, ফেসবুকে একটা স্ট্যাটাস দিন, আমি দেখে নেব।
ও আপনার তো ফেসবুক অ্যাকাউন্টই নাই, তাহলে আমাকে একটা ফোন দিন। আমার ফোনও তো সুইচ অফ থাকে। আচ্ছা, আমার জানার দরকার নাই। আপনার জন্য একটু রান্না করে নিয়ে আসছি। এটাই মনে হয় আমার হাতের লাস্ট রান্না করা। ভালো থাকুন। রেজাল্ট দিলে কি যেন বলতে চেয়েছিলেন? সেটা এখন বলে আর কোনো লাভ নেই। আমি কি আপনার হাতটা একটু ছুঁয়ে দেখতে পারি? হ্যালো, সালাম আব্বা। বাবার একটু মহান না, তুই জলদি বাড়ি ফিরে। আই জি বলেন। ভাই আজকে তো এপিসিএস এর রেজাল্ট দিছিল, একটা মেয়ের নাম্বার কি মিনায় দেখবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন, রোল নাম্বারটা বলেন। ভাই এই রোল তো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ভাই, এই রোল নাম্বার কার? আমার। বলেন কি? প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই যাত্রী ভাই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সে একদম বিসিএস ক্যাডার হয়েছে, সবাই তার জন্য করে জানি।